আজকে তোমাদের টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। খুব ইম্পর্টেন্ট টপিক, মাথায় রাখবে এটা। এই টপিকটা মেনলি আমরা পড়ি হচ্ছে কঠিন বস্তুগুলো, অর্থাৎ মেটাল জাতীয় যে বস্তুগুলো আছে, ঠিক আছে, ধাতু জাতীয়, সেই সবের উপরে এই জিনিসটা করলে এর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। কিরকম দেখো, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সব এই জিনিসগুলো ফলো করা হয়, স্থিতিস্থাপকতা। তারপর আরও পরে যে জিনিস টার্মসগুলো আসবে, এইগুলো বেশিরভাগই ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ করা হয়, ঠিক আছে, বিশেষ করে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো প্রথমে আমরা জানি বস্তুর স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি ধর্মটা কাকে বলে। ধরো একটা বস্তুর উপরে যদি তুমি বাহ্যিকভাবে বল প্রয়োগ করো, তাহলে ওই বলটা কি করবে, বস্তুটির আকার, আয়তন বা উভয় পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু যে ধর্ম এই এই বস্তুর আকার, আয়তন পরিবর্তন করতে বাধা দেয়, বস্তুর আকার, আয়তন পরিবর্তন করতে বাধা দেয়, এবং যে বাহ্যিক বলটা তুমি ইউজ করেছিলে, সেই বাহ্যিক বলটা যদি তুমি ছেড়ে দাও, বাহ্যিক বলটা যদি তুমি রিমুভ করে দাও, তাহলে বস্তুটি দেখবে যে ধর্মের জন্য আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, বস্তুর সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। অর্থাৎ বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং সেই বল প্রয়োগটি যদি উঠিয়ে নেওয়া হয়, বস্তুটি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে যে ধর্মের জন্য বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, বস্তুর সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি থেকে দুটো টার্মস আমাদের কাছে আসে। এক হচ্ছে পীড়ন পীড়ন বা স্ট্রেস। এই স্ট্রেস কথাটার থেকেই তোমরা বুঝতে পারো যে স্ট্রেস কথাটা কখন আসে। যখন তুমি খুব বেশি কাজ করে ফেলো, ঠিক আছে, বা মাথার মধ্যে খুব প্রেসার পড়ে, তখন তোমার ভেতর থেকে মনে হয় যেন তুমি একটা স্ট্রেসে আছো, ঠিক আছে। তাহলে বস্তুর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম জিনিস হয়। কিরকম, তুমি বাইরে থেকে একটা বস্তুর উপর, ঠিক আছে, বল প্রয়োগ করলে তাহলে কি হবে, বস্তুর ভেতরেও একটা সেম অপোজিট বল তৈরি হবে, ঠিক আছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তুমি একটা বস্তুকে বাইরের দিক থেকে যদি বল অ্যাপ্লাই করো, তাহলে সেই বস্তুটির ভেতরেও একটি বল উদ্ভব হবে, যেই বলটি বস্তুটির আকার আকৃতি চেঞ্জ করতে প্রতিনিয়ত বাধা দিয়ে যাবে। এবার এই বাধা দেওয়ার ফলে কি হবে, বস্তুটার মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, তাই তো। তাহলে স্ট্রেস কাকে বলছে, স্ট্রেস হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে ওই যে অপোজিট রেজিস্ট ফোর্স, বাধা দেওয়ার যে ফোর্স তৈরি হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে, তাকেই ওই বস্তুর পীড়ন বা স্ট্রেস বলে, ঠিক আছে। তাহলে পীড়ন ইকুয়াল টু কি হলো, ফোর্স বাই এরিয়া। পীড়নকে আমরা জেনারেলি সিগমা দিয়ে লিখি, যে তাহলে কি হলো, ফোর্স বাই এরিয়া। কিন্তু প্রেসার ইকুয়াল টু কিন্তু তাহলে ফোর্স বাই এরিয়া হয়, তোমরা জানো। তাহলে দুটো কি এক জিনিস, প্রেসার আর পীড়ন দুটো কি একই জিনিস হবে? না, কখনোই একই জিনিস হবে না। এই দুটো কিন্তু দুটো আলাদা জিনিস টোটালি। কারণ প্রেসার হচ্ছে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা হচ্ছে যেটা, ঠিক আছে। আর পীড়নে কি হচ্ছে, বস্তুর ভিতরে যে বল তৈরি হচ্ছে বাধা দেওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে বস্তুর ভেতরে ডেভেলপ হচ্ছে, আর এটা হচ্ছে বাহ্যিক বল। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলতে পারো যে ক্রিয়া বল মানে কি, বাহ্যিক বল কি হয়, প্রতিক্রিয়া বলের সাথে সবসময় সমান হয়, ঠিক আছে। তারপর বুঝতে পারছো যে বাহ্যিক যে বলটা প্রয়োগ করা হচ্ছে, তার সমান বলই এক্সপেরিমেন্টালি দেখা গেছে, তার সমান বলই ভেতর থেকে ডেভেলপড হওয়ার চেষ্টা করে, যাতে
সেটাকে ওই বলের দ্বারা যে আকার আকৃতি চেঞ্জ হওয়ার যে কথা ছিল সেটাকে বাধা দিতে পারে, কিন্তু একটা সময় এটা ভেঙে যায়। তার মানে কি, তাহলে বস্তু কি হচ্ছে, তার আকার আকৃতি চেঞ্জ করে নিচ্ছে, একটা সময় আর ধরে রাখতে পারে না, সেই ভেতরের ফোর্স নিজেদের মানে স্ট্রেসের ওভারলোড হয়ে যায়, তখন কি হয়, বস্তুটা আকার আকৃতি চেঞ্জ করে নেয়। তাহলে পীড়নের যদি আমরা বলি, তাহলে যদি বলি পীড়নের ইউনিট কি হবে, পীড়নের এসআই ইউনিট হবে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, এরিয়ার ইউনিট মিটার স্কয়ার। ঠিক আছে, এবার আসছে, এবার যদি পীড়নের এবার আরেকটা টার্মস আছে খুব ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে স্ট্রেন, STRIN, স্ট্রেন, এবং এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এবার ভাবো যে স্ট্রেসে কি হচ্ছে, কোনো আকার আকৃতি চেঞ্জ করতে দিচ্ছে না, ওই ভেতরে যে ফোর্সটা ডেভেলপড হচ্ছিল, যেটা বাধা দিচ্ছিল যে ফোর্সটা। আর বিকৃতি হচ্ছে কি হবে, বিকৃতি হচ্ছে হয়ে যাবে কি, বিকৃতি হচ্ছে মানে তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, বিকৃতিকে আমরা দুটো ভাগে পড়ি, প্রথম থেকে দুটো ভাগে ভাগ করে নিই বিকৃতিকে, তারপর আমি ডেফিনেশনটা বলবো। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, একে বলে লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল স্ট্রেন। আর আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি, এটাকে বলবো ভলিউমেট্রিক স্ট্রেন। এই দুটো লিখে নাও। লেখা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে মানে হচ্ছে শুধুমাত্র লেন্থ বরাবর যে বিকৃতিটা আসবে, বস্তুর লেন্থ বরাবর যে বিকৃতিটা আসবে। ঠিক আছে, ধরো বস্তুর লেন্থ ছিল প্রথমে এল, তারপরে ওর উপরে কি হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ওর এখন লেন্থ হয়ে গেছে এল ড্যাশ। তাহলে চেঞ্জ ইন লেন্থ কত, চেঞ্জ ইন লেন্থ কত, চেঞ্জ ইন লেন্থ এল ড্যাশ মাইনাস এল, তাই তো। তাহলে এবার বিকৃতি কি হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি মানে ফাই, ফাই ইকুয়াল টু হবে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ মানে এল ড্যাশ মাইনাস এল বাই অরিজিনাল লেন্থ, এটা হবে হচ্ছে বিকৃতি। এবারে যদি বলে বিকৃতির ইউনিট কি হবে, দেখো উপরেও কিন্তু একটা লেন্থই আছে, চেঞ্জ ইন লেন্থ হলে, চেঞ্জ ইন লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের যদি লেন্থ চেঞ্জ হয়, তাহলে কি হবে, সেটা দৈর্ঘ্যই থাকবে, অর্থাৎ লেন্থের ইউনিট। আর নিচেও কি লেন্থই আছে একটা, সেটারও লেন্থের ইউনিট, তাহলে ইউনিট, দুটো ইউনিটই কেটে যাবে, অর্থাৎ ফাই হচ্ছে বা বিকৃতি হচ্ছে ইউনিট লেস একটি ফিজিক্যাল কোয়ান্টিটিস, ইউনিট লেস, বিকৃতি হচ্ছে ইউনিট লেস, যার কোনো ইউনিট থাকে না। এবার আমি আয়তন বিকৃতিতে চলে যাই, আয়তন বিকৃতিতে চলে যাই, একদম সমান, একদম ইজি, এটা কি হবে, ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি। আয়তনের চেঞ্জ, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। ঠিক আছে, দেন এবার হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট টপিক কি আছে, এবার আসছে হুকস ল, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
দেখো হুকস ল কি বলছে, একটা কথা ভালো করে মাথায় রাখবে, দেখবে বইতেও পাবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা কিন্তু হুকস লতে মেন কথা, এটা লিখতেই হবে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক, বস্তু পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ পীড়ন কি বিকৃতির সাথে সমানুপাতিক, তাহলে পীড়ন ইকুয়াল টু কি লেখা যায়, সিগমা ফাই, তাহলে এখানে একটা কি আসবে কনস্ট্যান্ট ই লেখা যায়, বা ই লিখতে পারো বা ক্যাপিটাল ওয়াই লিখতে পারো, যে কোনো একটা, ফাই। এই ই কে কি বলে, এই ই কে বলে মডিউলাস মডিউলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বা ইয়ংস গুণাঙ্ক। এখানে ভালো করে একটা কথা মাথায় রাখবে যে পীড়ন পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বস্তুর বিকৃতির উপর নির্ভরশীল, বস্তুর বিকৃতির উপর নির্ভরশীল, বিকজ সূত্রে কি বলছে, পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক, বিকৃতি কিন্তু পীড়নের সাথে সমানুপাতিক না, ঠিক আছে। তাই জন্য বলা যেতে পারে পীড়ন বিকৃতির উপর নির্ভরশীল। এবার দেখো এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, কিরকম দেখো, ধরো ধরো বললো একটা তার আছে যার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ আর, গোলাকার একটা ক্রস সেকশনের, সার্কুলার ক্রস সেকশনের একটা তার আছে যার ব্যাসার্ধ আর। আচ্ছা, তাহলে এখান থেকে একটা সূত্র আসবে, দেখো যদি এখানে এটাকে বলা হয় টেনসাইল ফোর্স, যখন দুদিক থেকে টানা হচ্ছে, যখন দুদিক থেকে সেম ফোর্স দিয়ে টানা হচ্ছে, তখন সেই ফোর্সকে বলা হয় টেনসাইল ফোর্স। তাহলে ফোর্স অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে। তাহলে প্রথমে লেন্থ ছিল ধরো এল, এইটার, এবার টানার ফলে সেখানে নতুন দৈর্ঘ্য তৈরি হলো এল ড্যাশ, নতুন দৈর্ঘ্য তৈরি হলো এল ড্যাশ, এবং এই যে তারটা নেওয়া হয়েছে, এই তারের মেটেরিয়াল, এই তারের যা মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের মডুলাস অফ ইলেকট্রিসিটি ই বা ইয়ং গুণাঙ্ক ই, ঠিক আছে। এবার কি হবে দেখো, কারণ আমরা জানি সিগমা ইকুয়াল টু ই বাই ফাই, তাহলে ই ইকুয়াল টু কত হবে, সিগমা বাই ফাই। আচ্ছা, সিগমা ইকুয়াল টু কি হয়, সিগমা ইকুয়াল টু হয় হচ্ছে ফোর্স বাই এরিয়া, আর ফাই ইকুয়াল টু হয় হচ্ছে এল ড্যাশ মাইনাস এল বাই এল, এটা লেখা যায়, তাই তো। এবার দেখো এবার কি হবে, যেহেতু এটা আর রেডিয়াস বলে দিয়েছে এবং সার্কুলার ক্রস সেকশন, তাহলে আমরা বলতে পারি যে এফ বাই, না এর আগে লিখে নি, এফ বাই এ ইন্টু এল বাই এল ড্যাশ মাইনাস এল, তাই তো। তাহলে আরেকটু মডিফিকেশন করা যেতে পারে, কি মডিফিকেশন করব, দেখো এখানে লিখছি আমি, সার্কুলার ক্রস সেকশনের এরিয়ার ফর্মুলা কি হয়, পাই আর স্কয়ার ইনটু এল বাই এল ড্যাশ মাইনাস এল। তাহলে এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, যদি এটা হয়ে থাকে
লাস্ট টপিক, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এটা আমি মুছে দিচ্ছি, এটা বইতেও পেয়ে যাবে, বইতে পুরো বইটা পড়বে। আমি কিন্তু এখানে পুরো বইয়ের টপিক ধরতে পারছি না, তুলে ধরতে পারছি না, মেন টপিকগুলো তুলছি। তাই তোমরা পুরো বইটা পড়বে, শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু হবে না। এবার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটায় কোনো লোড নেই, আবার এই স্প্রিংটায় আমি একটা লোড দিলাম, লোড দেওয়ার ফলে স্প্রিংটার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেল। ঠিক আছে, লোড মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ফোর্স। তাহলে এখানে ধরো কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, সেই দৈর্ঘ্যটা হচ্ছে x। তাহলে এই লোডটাকে আমরা কি হিসাবে ধরতে পারি, ফোর্স হিসাবে ধরতে পারি। তাহলে লোড মানে হচ্ছে এখানে ফোর্স। তাহলে এই যে স্প্রিংটায় আমি ফোর্স দিলাম, তাহলে দেখা গেছে যে তুমি এই ফোর্সটা যত দেবে তার সাথে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি x ধরেছি, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা অলওয়েজ সমানুপাতিক হবে। যে ফোর্সটা তুমি দেবে স্প্রিং এ, তার সঙ্গে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিটা সবসময় সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে সমানুপাতিক দেওয়ার ফলে সেখানে একটা কনস্ট্যান্ট আসে kx লেখা যায়। এই kটাকেই বলে এই স্প্রিং এর, ওই নির্দিষ্ট স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু অনেক বইতে তোমরা দেখবে f ইকুয়াল টু মাইনাস kx লেখা থাকে। এই মাইনাসটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে ইউজ হয় না, শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য মাইনাসটা দেওয়া থাকে। এই মাইনাসটা কেন বোঝাচ্ছে দেখো, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা সবসময় এদিকে হচ্ছে তো, ঠিক আছে। কিন্তু স্প্রিং এর যে ফোর্স আছে, স্প্রিং এর যে ফোর্সটা কাজ করে অ্যাকচুয়ালি, এই ফোর্সটা তো এদিকে কাজ করছে। কিন্তু যে ফোর্সের জন্য আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, ও স্প্রিংটাকে দেখবে লোডটাকে সরিয়ে নেবে, ও আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে যাচ্ছে, তাই তো। তাহলে পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে ওর যে নিজস্ব ফোর্সটা আছে, সেই ফোর্সটা কোন দিকে কাজ করে, সব সময় উপরের দিকে কাজ করবে। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি আর ফোর্স যে কাজ করছে, যার জন্য ও পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, ঠিক আছে, স্প্রিংকে, সেই ফোর্সের অভিমুখ সব সময় অপোজিট হয়। ঠিক আছে, এই অপোজিটটাকে বোঝানোর জন্য এইখানে এই মাইনাসটা ইউজ করা হয়। কিন্তু এইখানে যে উপরের দিকে যে ফোর্সটা কাজ করে আর নিচে যে ফোর্সটা কাজ করছে, এই দুটোর ভ্যালু সেম হয়, সেই জন্য সেই ফোর্সটাই তুমি এখানে লিখতে পারো। কিন্তু অ্যাকচুয়াল যে ফোর্সের জন্য উপরের দিকে উঠছে, সেই ফোর্সটা হচ্ছে উপরের দিকে কাজ করে, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা নিচের দিকে কাজ করে। সেই জন্য কি বলা যায়, এখানে একটা নেগেটিভ সাইন ইউজ হয়। ঠিক আছে, কিন্তু এই নেগেটিভ সাইন নিউমেরিক্যালে ইউজ হয় না, হচ্ছে অঙ্ক করার সময় তোমাদের দিতে হবে না। আজকে এই পর্যন্তই থাকুক।